নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের গল্প চন্দ্র ডাক্তার, লেখিকা অমলা দেবী। এই গল্প একজন বদলে যাওয়া মানুষের গল্প। একজন মানুষ তো শুধুমাত্র রক্ত, মজ্জা, হাড় নিয়ে নয়, মন নিয়েও একটা মানুষ তৈরি হয়। সে মানুষ বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, তার ভেতরে একটা সুন্দর সূক্ষ্ম মন অবস্থান করে। কি করে পারে মানুষ পাল্টে যেতে? এক কঠোর প্রাসানময় মানুষ পাল্টে যায় কিভাবে, কি ঘটনা তাকে পাল্টে দিতে পারে? আজকের এই গল্প শুধুমাত্র পাল্টে যাওয়ার গল্প নয়, এ এক বাবা মেয়ের অদ্ভুত স্নেহ ভালোবাসার গল্প। যাদের মাথায় এখনো বাবার ছায়া আছে তারা যেমন এই গল্পটি অনুভব করতে পারবেন, আর যাদের এই বিশাল ছায়াটি সরে গেছে তারাও ঠিক অনুভব করতে পারবেন। তেমনি সুন্দর আজকে একটি গল্প শুনে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, অমলা দেবীর লেখা চন্দ্র ডাক্তার। এতগুলো গ্রামের মধ্যে একমাত্র ডাক্তার চন্দ্র ডাক্তার। এই তরফে এত বড় ডাক্তার আর নেই। পাশ করা ডাক্তার, কি পাশ করা, কোথায় পাশ করা জানবার প্রয়োজন নেই। এই কথা জেনে রাখলেই হবে যে চন্দ্র ডাক্তার অনেক বড় ডাক্তার, যার কাছে নগাঁয়ের তারিণী কবিরাজ এবং সনবনির বুড়ো হরিশনাপিতেও কলকে পায় না। ধুতির ওপর গলাবন্ধ কোট পরে, মাথায় হ্যাট চড়িয়ে, ঘোড়ায় চড়ে চন্দ্র ডাক্তার ডাক্তারি করে বেড়ান। ঘোড়া খুব শিক্ষিত ঘোড়া। মাঠের এক হাত চওড়া আলের ওপরে এদিক ওদিক না পড়ে অবলীলাক্রমে চলে যেতে পারে। ঘোড়া রাখতে ডাক্তারের এক পয়সাও খরচা হয় না। বাড়ি ফিরে ডাক্তার ঘোড়া ছেড়ে দেন। সমস্ত রাত্রি পুকুরের জল ও মাঠের ঘাস খেয়ে ঘোড়াটা ঠিক সকালে ঘরে ফেরে। আশ্চর্য ঘোড়া এবং শিক্ষিত ঘোড়া। চন্দ্র ডাক্তার অত্যন্ত বদমেজাজি লোক। রোগীরা সব সময় ভয়ে সন্ত্রস্ত, ধমক তো লেগেই আছে। ঘোড়ার চাবুকটাও মাঝে মাঝে তাদের পিঠ ছুঁয়ে যায়, তাতে তারা কিছু মনে করে না। যে গরু দুধ দেয় তার চোট সহ্য করা তো তাদের অভ্যাসও আছে। চন্দ্র ডাক্তারের বৈঠকখানায় তার ডিসপেন্সারি, দুটো কাঁচের আলমারি, তার ভেতরে রকমারি ঔষধ, লাল নীল কত রঙের ওষুধ। শুদ্ধ আলমারির দুটোর দাম গ্রামের লোক এখনও হিসাব করে ঠিক করতে পারেনি। ঘরের একপাশে একটা টেবিলের ওপরে কতগুলো শিশি, একটা ওজন করা নিক্তি ও মেজার গ্লাস সাজানো। তারই সামনে একটা টুলে বসে বরজুড়ির পঞ্চানন পাল কম্পাউন্ডারি করে। অবশ্য ডাক্তার থাকলে তার সামনে টুলে বসবার সাধ্য পঞ্চাননের পিতামহেরও নেই, তখন দাঁড়িয়েই কাজ করতে হয়। ঘরের অন্যদিকে একটা টেবিল ও চেয়ার নিয়ে চন্দ্র ডাক্তার বসেন। রোগীরা খাড়া দাঁড়িয়ে থাকে। যারা অক্ষম তারা উবু হয়ে বসবার হুকুম আছে। চন্দ্র ডাক্তার বিপত্নিক। 8 বছর আগে তার পত্নী নারায়ণী ইহলোক ত্যাগ করেন। এই কাজ করে নারায়ণী ভালো করেছিলেন কিনা সে সম্বন্ধে গ্রামের মহিলা সমাজে সকলের মত এক নয়। একদল বলে নারায়ণীর হাড় জুড়িয়েছে, এই কাঠখোট্টা দুর্মুখ স্বামী নিয়ে সংসার করার চেয়ে চিতায় শোয়া ঢের ভালো। অন্য দল বলে রাজার মতো স্বামী, রাজকন্যার মতো মেয়ে ছেড়ে সোনার সংসার ভরাডুবি করে যাওয়া কি সোজা মা? নারায়ণী হতভাগিনী। রাজকন্যার মতো মেয়ের নাম কল্যাণী। 10 বছরের মেয়ে, ফুটফুটে রং, ছিপছিপে গড়ন, এক মাথা ছোট ছোট কোকড়ানো চুল। কখনো কোনো দিন চিরুনি স্পর্শ করেছে বলে তো মনে হয় না। পরনে ময়লা ডুরের শাড়ি, গাছকোমর বাঁধা, কুচি মুখ দুষ্টুমিতে ভরা। দুর্দান্ত মেয়ে, কখনো ধীরে চলতে জানেই না, ছুটেই চলে। গাঁয়ে তার সমবয়সী মেয়েদের সে তোয়াক্কা করে না, ছেলেরাই তার বন্ধু। তারাও তার সঙ্গে পেরে ওঠে না। গাছের মগ ডালে উঠে পাখির ছানা সংগ্রহ করা, নদীতে সাঁতার দেওয়া, শৈলী মাসির বাড়ির দেওয়াল টপকিয়ে ভর দুপুরে রোদে শুকোতে দেওয়া আচারের হাঁড়ি থেকে আচার চুরি করা, তাতেই সে অগ্রণী।
মার্বেল ও গুলিডান্ডা খেলায় কেউ তার সমকক্ষ নয়। লুকোচুরি খেলায় কেউ তাকে খুঁজেই বার করতে পারে না। গ্রামের পিতামাতাদের তরফ থেকে তার বিরুদ্ধে নালিশ প্রতিদিন জমে ওঠে, কিন্তু ডাক্তারের কাছে কিছুই পৌঁছায় না। যা দুর্দান্ত মানুষ, হয়তো মেয়েটাকে মেরেই ফেলবে। আহা, মা হারা মেয়ে, সকলে স্নেহও করে। কখনো কোনো প্রবীণা হয়তো কল্যাণীকে অনেক কষ্টে বাগ মানিয়ে কোলের কাছে টেনে এনে আদর করে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে কল্যাণী, তোর বাবা তোকে ভালোবাসে? কল্যাণী অপরিচ্ছন্ন ঝাঁকড়া চুলে ভরা মাথা নেড়ে স্পষ্ট জবাব দেয়, না। প্রশ্ন হয়, তোর পিসিমা তোকে ভালোবাসে না? কল্যাণী ততোধিক খান নেড়ে জবাব দেয়, না। সঙ্গে সঙ্গে মন্তব্য করে, বুড়ি ডাইনি। আবার প্রশ্ন করা হয়, তোকে কেউ ভালোবাসে না আরে কল্যাণী? কল্যাণী বলে, কেন, বিশু ভালোবাসে। পিসিমাটি চন্দ্র ডাক্তারের দূরসম্পর্কীয়া ভগ্নী। নারায়ণীর মৃত্যুর পর ডাক্তারের সংসারের তড়ির হাল ধরেছেন। বিশু পুরাতন চাকর। সত্যি চন্দ্র ডাক্তার সংসার সম্বন্ধে উদাসীন। সকালে বাহির হয়ে যান, রাত্রে কখন ফেরেন তার ঠিক নেই। সংসারে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, এমনকি মাতৃহীন মেয়েটাকে কে দেখে, কে যত্ন আত্তি করে, কিছুই লক্ষ্য করেন না। নিজের কাজ নিয়েই আছেন। নিজের শরীর ও স্বাচ্ছন্দ্যের দিকে তার লক্ষ্য আছে নাকি? তাও নেই। আহারের ঠিক নেই, নিদ্রার ঠিক নেই, যেন একটা যন্ত্র, মায়া মমতাহীন, অনিবার্য বিরামহীন গতিতে চলছেই তো চলছে। ভাদ্র মাসের শেষ। অবিশ্রান্ত বর্ষণের মধ্যে নিঃশব্দ চরণে অলক্ষ্যে কখন শরৎলক্ষ্মী এসে পৌঁছেছেন। আকাশ মেঘহীন। স্নিগ্ধ প্রভাত রৌদ্রে গাছের পাতাগুলো চিকচিক করছে। দিগন্ত প্রসারী মাঠ সবুজ শস্যে ভরে গিয়েছে। পুকুরে থই থই করা জলে অজস্র শালুক পদ্ম ফুটেছে। গ্রামের পথঘাট জল কাদায় একেবারে ভর্তি। মাটির ঘরগুলো বর্ষার দাপটে বিপর্যস্ত। অসংখ্য ঝোপে ঝাপে মশকের দল বাসা বেঁধেছে। সবিক্রমে ম্যালেরিয়া দেখা দিয়েছে। ঘরে ঘরে রোগীর আর্তনাদ। চন্দ্র ডাক্তারের ডিসপেন্সারিতে সকাল থেকেই রোগীর ভিড়, দুপুর রাত্রি পর্যন্ত। ডাক্তারের সময় নেই, তার শিক্ষিত ঘোড়া গ্রাম থেকে গ্রামান্তরে চলছেই তো চলছে। একদিনের সকাল। গ্রামের বুড়ো শিবের মন্দিরে আটচালাতে পাঠশালা আরম্ভ হয়ে গিয়েছে। ছেলের দল কলরব করে পড়ছে। বুড়ো পণ্ডিত মশাই একটা চাটাইয়ের ওপর বসে সুতো বাঁধা নিকেলের চশমা চোখে দিয়ে প্রায় উপুর হয়ে একটা পুরনো খবরের কাগজ পড়ছেন। হঠাৎ একটা হুঙ্কার করে পণ্ডিত মশাই সোজা হয়ে বসলেন এবং চশমাওয়ালা মুখটাকে কোনো একটা বিশেষ দিকে ফিরিয়ে হাঁক দিলেন, এই ন্যাড়া, ওখানে গোল হচ্ছে কেন রে? সব নিস্তব্ধ, টু করলে শোনা যায়। ন্যাড়া প্যান প্যানে গলায় চিৎকার করে বলল, আমি নয় পণ্ডিত মশাই, সদা গল্প করছে কলির সঙ্গে, অর্থাৎ কল্যাণী। গুরুমশাই গলা বাড়িয়ে ডাক ছাড়লেন, এই কল্যাণী, তুই এতদিন আসিসনি কেন? কল্যাণী বলল, বাবা পড়তে বারণ করেছেন পণ্ডিত মশাই। পণ্ডিত বললেন, বারণ করেছে তো এসেছিস কেন? যা এখান থেকে, নিজে পড়বে না, কাউকে পড়তেও দেবে না। ছেলেদের দিকে তাকিয়ে একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন, গুবরে পোকা বাতি নষ্ট করে, তোরা দেখেছিস? তেমনই আর কি। হঠাৎ পণ্ডিত মশাই মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠলেন। সদানন্দের স্লেটখানা সশব্দে তার মাথায় এসে পড়েছে। তার পরের দৃশ্য কে বর্ণনা করবে? ছেলেদের কলরবের সাথে পণ্ডিতের চিৎকার মিশে যেন হাট বসে গেল। কিছুক্ষণ পর দেখা গেল ঝোপঝাপ বনবাঁধার ভেঙে কল্যাণী ছুটছে এবং তাকে ধরবার জন্য তার পেছনে প্রাণপণে ছুট কতগুলো ছেলে। সেদিন চন্দ্র ডাক্তারের ডাক্তারখানায় ভিড়ের অন্ত নেই।
গ্রাম গ্রামান্তর থেকে রোগী ও রোগীর আত্মীয়ের দল এসে পৌঁছেছে। ডাক্তারখানার ভেতরে রোগী দেখা চলছে। এখানের কাজ সেরে ডাক্তারকে এখনই বাহির হতে হবে। তারপর গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে সারাদিন, বোধ করি রাত্রি পর্যন্ত রোগী দেখতে হবে। চন্দ্র ডাক্তারের সেদিনের মেজাজ ভালো নেই, মাঝে মাঝে গর্জন হচ্ছে। একজন রোগী কি খাবো জিজ্ঞাসা করায় ডাক্তার যা ব্যবস্থা করেছেন তার আর যাই হোক রোগীর পথ্য নয়। দূরগ্রাম থেকে এক ব্যক্তি লাঠি ও লণ্ঠন হাতে করেই ডাক্তারখানার ভেতরে ঢুকেছিল বলে এমন তারা খেয়েছে যে সে লণ্ঠন ফেলে দিয়ে কোথায় ছুটে পালিয়েছে। পঞ্চানন দুবার মার খেতে খেতেও বেঁচে গিয়েছে। এক ব্যক্তি ওষুধের দাম কম দেওয়ায় ডাক্তার তার টাকা পয়সা ডাক্তারখানার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই বেচারি তা খুঁজে না পাওয়ার সিকিটা এখনও খুঁজে বেড়াচ্ছে। এমন সময় কলরব করতে করতে পণ্ডিত মশাই ও কতগুলো ছেলে এসে হাজির হলো। পণ্ডিতের মাথার ডান পাশটা একটুখানি কেটে গিয়ে রক্ত পড়ছে। ছেলেরা কেউ হাতে কেউ পায়ে আহত হয়েছে বলে জানালো। পণ্ডিত গ্রামের সকলেরই শ্রদ্ধাভাজন। তার ওই রকম অবস্থা দেখে সকলেই তার চারদিকে ভিড় করে ফিসফিস করে সহানুভূতি ও বিরক্তি প্রকাশ করতে লাগল। এক ব্যক্তি বলল, ডাক্তারবাবুর কাছে যান আপনি। ইঙ্গিতে বলল, ঘরের মধ্যেই আছেন। ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেথোস্কোপ দিয়ে একজন রোগীর বুক পরীক্ষা করছিল। মাঝে মাঝে ধমক চলছিল, খাড়া হয়ে দাঁড়াও, জোরে জোরে নিঃশ্বাস ফেলো, এপাশ ফেরো, ইত্যাদি ইত্যাদি। পণ্ডিত মশাই একেবারে ঘরে ঢুকে পড়লেন। পঞ্চানন তাকে ঢুকতে নিষেধ করতে গিয়েও তার রক্তাক্ত মাথা দেখে অস্ফুট চিৎকার করে উঠল। সে চিৎকার শুনে ডাক্তার তাকে ধমকাতে গিয়ে পণ্ডিত মশাইকে দেখতে পেলেন ও বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আপনার এ কি? পণ্ডিত মশাই মাথায় হাত দিয়ে উবু হয়ে বসে পড়লেন। ডাক্তার জিজ্ঞাসা করলেন, এই বয়সে মারামারি করতে গিয়েছিলেন নাকি? পণ্ডিত ঘাড় নেড়ে জানালেন, না। প্রশ্ন করলেন, জাননি তো মারলে কে? পণ্ডিত বললেন, মেরেছে আপনার মেয়ে কল্যাণী। ডাক্তার আশ্চর্য হয়ে গেলেন, তার মেয়ে কল্যাণী? এই বুড়ো পণ্ডিতকে এমন করে মারবার মতো তার বয়স হয়েছে নাকি? প্রশ্ন করলেন, আমার মেয়ে তো নেহাত বাচ্চা, সে আপনাকে মারবে কি? তা কি করে সম্ভব? এই বলে পঞ্চাননের দিকে ও তারপর দুয়ারে ভিড় করে দণ্ডায়মান রোগীদের দিকে তাকালেন। তারা একসঙ্গে ঘাড় নাড়িয়ে জানালো তারাও এক বিন্দু বিশ্বাস করে না। পণ্ডিতের সর্বাঙ্গ জ্বলে গেল। মেয়ে মেরেছে, তার বাবা কোথায় একটু সান্ত্বনা দেবে তা না, মিথ্যা নালিশ করতে এসেছে বলে শাসাচ্ছে। যেমন মেয়ে তার তেমনই বাপ। পণ্ডিত মশাই উঠে দাঁড়ালেন, বললেন, আগে হ্যাঁ, খুব সম্ভব। আপনার মেয়ে বাচ্চা হলে কি হবে মশাই, তার স্বভাবটি তো বাচ্চার মতো নয়, দুর্দান্ত বদমাইশ। শুধু আমাকে মেরেছে নাকি? এই বলে দরজার দিকে তাকাতেই ন্যাড়া ও নন্দ দু হাতে ভিড় ঠেলে ঢুকে ঘরে এসে পণ্ডিতের পাশে দাঁড়ালো। তাদের একজনের হাতে দাঁতের দাগ, তাতে বিন্দু বিন্দু রক্ত জমেছে। অন্যজনের পা কেটে গিয়েছে। পণ্ডিত বলতে লাগলেন, পাঠশালার ছেলেগুলোকে মেরে একসা করে দিয়েছে। এত বড় বদমাইশ মেয়ে আমি জীবনে দেখিনি মশাই। সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। আপনার খাতিরে কেউ কিছু বলে না, নইলে। গ্রামের লোকগুলোকে হাত দেখিয়ে বললেন, এরা সবাই জানে, কিন্তু আর তো পারা যায় না মশাই। হয় এর প্রতিকার করুন, নয় বলুন তো সব ছেড়ে ছেড়ে দিয়ে গাঁ থেকে উঠে যাই। এতগুলো কথা একসঙ্গে বলে পণ্ডিত মশাই হাঁপাতে লাগলেন। দম নিয়ে আবার বলতে লাগলেন, আমার অপরাধ কি? না সকালে আজ 1 মাস পরে পাঠশালা গিয়েছিল। জিজ্ঞাসা করলাম, কল্যাণী এতদিন আসিসনি কেন মা? এই কথাটি শুধু ভালো করে বলেছি তো তেজ কি মেয়ের। বলে, বাবা আমাকে তোমার কাছে পড়তে মানা করেছে। বলে, বুড়ো কিছু জানে না। বললাম, ছি মা, মিথ্যে বলতে নেই। তো মশাই একখানা স্লেট নিয়ে দরাম করে মাথায় বসিয়ে দিলে। গল গল করে রক্ত বেরোতে লাগলো। কি করি ভাবছি,
তখন দেখি শোঁ শোঁ করে ঢিল পড়ছে ওর মাথায়। উফ, কি দজ্জাল মেয়ে মশাই! ও মেয়ে আপনার ডাকাত হবে যদি এখন থেকে শাসন না করেন। ডাক্তারের সর্বাঙ্গে আগুন ধরে গেল। এতগুলো রোগীর সামনে এমন অপমান! একবার মনে হলো চাপ গিয়ে এই বুড়ো পণ্ডিতকে সোজা করে দেন, কিন্তু সামলিয়ে নিয়ে রোগীগুলোকে ধমক দিয়ে সরে যেতে বললেন এবং চাবুকটা নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে পণ্ডিতকে প্রশ্ন করলেন, কই, কোথায় সে? পণ্ডিত মশাই ডাক্তারের রাগ দেখে ভড়কে গিয়ে কাঁচুমাচু করে বললেন, তা কি করে জানবো? ধরতে পাঠিয়েছি। কি করে জানবো? আনতে পারেননি তো নালিশ করতে এসেছেন কেন? যান, ধরে আনুন। এই বলে যেভাবে হাতের চাবুক চালালেন, পণ্ডিতের মনে হলো তারই গায়ে বুঝি পড়ে এক ঘা। ঠিক এই সময় কতগুলো ছেলে চ্যাংদোলা করে কল্যাণীকে নিয়ে উঠোনে নামালো। ডাক্তার লাফ দিয়ে কল্যাণীর কাছে এসে হুকুম দিলেন, সোজা হয়ে দাঁড়া। তিনি যেন কল্যাণীকে এই প্রথম দেখলেন। জবা ফুলের মতো রাঙা টকটকে মুখ, অপরিচ্ছন্ন ছিন্ন বসন, সর্বাঙ্গ ধূলিময়, অপরাধিনীর মতো নতমস্তকে তার সম্মুখে দাঁড়িয়ে। সহসা বিদ্যুৎ লেখার মতো সন্তান বাৎসল্যে মুহূর্তের জন্য তার গাঢ় মেঘাচ্ছন্ন হৃদয়কে দ্বিধা বিভক্ত করে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খেলে গেল। কিন্তু সে শুধু পলকের জন্য। সে আলো অন্ধকারকে গাঢ়তর করে দিল মাত্র। ডাক্তার ধমক দিয়ে প্রশ্ন করলেন, দুষ্টুমি করেছিস? অশ্রুরুদ্ধ কণ্ঠে একবার পিতার মুখের দিকে তাকিয়ে এই পরক্ষণে মাথা নিচু করে কল্যাণী ঘাড় নেড়ে জবাব দিল, না। সঙ্গে সঙ্গে পণ্ডিত ও ছেলের দল হৈ হৈ করে উঠল। ডাক্তার ধমক দিলেন, চুপ। কল্যাণীকে বললেন, মুখ তোলো, তাকাও আমার দিকে। কল্যাণী ভয়ে ভয়ে মুখ তুলে চাইল। ডাক্তার বললেন, সত্যি করে বল, করেছিস কি না? কল্যাণী নীরব। ডাক্তার আবার ধমক দিয়ে বললেন, বল। কল্যাণী তবুও কোনো কথা বলল না। তারপর সব করে চাবুক পড়ল। কল্যাণী কেঁদে উঠে বলল, করেছি বাবা। তারপর চাবুকের পর চাবুক পড়তে লাগলো। কল্যাণী একবার পালিয়ে যাবার চেষ্টা করলো, বার কয়েক তিরবির করে লাফালো। তারপর মাটিতে লুটে পড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আর করবো না বাবা, ও বাবা গো, আর করবো না, পায়ে ধরছি বাবা, ও মা গো। তারপর উপুড় হয়ে দু হাতের মধ্যে মাথা গুঁজে দিয়ে এক টানা কাঁদতে লাগলো। তখনও চাবুক পড়তে লাগলো। দু একজন ডাক্তারকে থামাবার চেষ্টা করলো, কিন্তু দু এক ঘা চাবুক তাড়া খেয়েও নিবৃত্ত হলো। পণ্ডিত তো নির্বাক। এত বেশি শাস্তি তিনি আশা করেননি। হাত জোর করে বললেন, আর থাক ডাক্তারবাবু, আমি ওর হয়ে মাপ চাইছি। ডাক্তার তাকেও ধমকিয়ে দিলেন, বললেন, সরে যান। এমন সময় ভিড়ের ওদিক থেকে এক বৃদ্ধ ছুটে এসে কল্যাণীর ওপর উপুড় হয়ে পড়ল। সে বিশু, পুরাতন ভৃত্য। তার পিঠেও দুঘা চাবুক কষিয়ে দিয়ে ডাক্তার চাবুকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা ডিসপেন্সারির মধ্যে চলে গেলেন। কল্যাণী তখন নিষ্পন্দ তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে। নির্মম কষাঘাতের প্রত্যেকটি চিহ্ন তার মুখে, পিঠে, তার ফুলের মতো কোমল শুভ্র সর্বদেহে। মোটা মোটা নীল শিরার মতো ফুলে উঠেছে, তাতে বিন্দু বিন্দু রক্ত ফুটে উঠেছে। কচি সবুজ শস্যে ভরা দিগন্ত বিস্তৃত মাঠ, তার মাঝে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলি জেগে আছে। মেঘশূন্য আকাশে সূর্য যেন অনল বর্ষণ করছে। সেই রৌদ্রে ডাক্তার ঘোড়া চড়ে গ্রাম থেকে গ্রামান্তরে রোগী দেখে ফিরছেন। মাঠে চাষারা কাজ করছে। ডাক্তারের ঘোড়া তারা দূর থেকে চিনতে পারে। পেন নাম হই ডাক্তারবাবু বলে মাথাটা প্রায় মাটির কাছে নুইয়ে প্রণাম করে। ডাক্তার তাদের লক্ষ্যও করেন না, সোজা চলে যান। দিন অবসান প্রায়। সূর্য দিগন্ত রেখার উপর এসে দাঁড়িয়েছে। এমন সময় ডাক্তার একটা গ্রামে প্রবেশ করলেন। দুধারে ঘন বাঁশঝাড়ের মধ্যে অন্ধকার সুড়িপথ। সেই কর্দমময় পিচ্ছিল পথে ডাক্তার ঘোড়া চড়ে অতি সন্তর্পণে চলতে লাগলেন।
কখনো মাথা নুইয়ে, কখনো এক হাত দিয়ে মুখের সামনে এসে পড়া বাঁশের ডালকে ঠেলে সরিয়ে দিয়ে। ভিজে মাটির সোঁদা গন্ধ নাকে আসতে লাগল, কখনো বা পচা ডোবার জলের গন্ধ। বাঁশঝাড়ের নিচে সাদা সাদা ছাতা উঠেছে। একটা হেলে সাপ রাস্তার এপাশ থেকে ওপাশ দ্রুত বাঁকা গতিতে চলে গেল। বাঁশের বন পার হয়ে একটা ছোট্ট পুকুর। কচুরিপানায় সমস্ত পুকুরটা যেন ছেয়ে গিয়েছে, জল পর্যন্ত দেখা যায় না। তার পাড়ে একটা প্রকাণ্ড বটগাছ। অসংখ্য ঝুড়ি নামিয়ে কতকাল ধরে দাঁড়িয়ে আছে কে জানে। তার তলায় ইতিমধ্যেই অন্ধকার ঘনিয়ে উঠেছে। সেইখানে একটা লোক দাঁড়িয়ে আছে। ডাক্তারের ঘোড়া দেখে সেই লোকটা আগিয়ে আসলো। গলায় কাপড় তো দেওয়াই ছিল। 2 হাত জড়ো করে ডাক্তারকে নমস্কার করল। ডাক্তার তাকে জিজ্ঞাসা করল, চৌধুরীদের বাড়ি দেখিয়ে দিতে পারো? লোকটা বলল, হুজুর, আমি চৌধুরী বাড়িরই লোক, আপনাকে নিয়ে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। লোকটা পথ দেখিয়ে ডাক্তারকে নিয়ে চলল। আঁকাবাঁকা পথ, কখনো গৃহস্থের বাড়ির পাশ দিয়ে, কখনো দেব মন্দিরের সামনে দিয়ে চলছে। গৃহবধূগণ কলসি কাঁখে জল নিয়ে গল্প করতে করতে গৃহে ফিরছে। ডাক্তারকে দেখে ঘোমটা টেনে তারা রাস্তার একপাশে দাঁড়ালো। পাঠশালার ছুটির পর ছেলেরা কোলাহল করতে করতে ঘরে ফিরছিল। তারা ডাক্তারের ঘোড়া দেখে আপাতত বাড়ি যাওয়া স্থগিত রেখে ঘোড়ার পিছু পিছু চলতে লাগল। একজন বিধবা পৌরা মাথার চুল পুরুষের মতো ছোট ছোট করে ছাঁটা, এবং সেই মাথার ওপরে লজ্জা নিবারণের জন্য একটুখানি আবরণ। এক হাতে কাপড় হাঁটু পর্যন্ত তুলে তিরিং তিরিং করে এখান থেকে সেখান লাফিয়ে লাফিয়ে অতি কষ্টে সুচিতা রক্ষা করতে করতে আসছিলেন। ছেলেগুলোকে বললেন, এই ছোঁড়ারা, আসতে চল না রে, গায়ে জল ছিটিয়ে দিয়ে এই বর্ষন্দে নাবি নাকি? কে একজন লোক জিজ্ঞাসা করল, হ্যাঁ গা পিসি, চন্দ্র ডাক্তার আমাদের গায়ে এলেছে বড়। পিসি বিনিয়ে বিনিয়ে বললেন, আর বাবা, আমাদের মহেশের মেয়েটার বাড়ি অসুখ, বাঁচে কি না বাঁচে? লোকটা বলল, কেন, আমাদের ভূষণ গ্রামের ডাক্তার। পিসিমা বললেন, ভূষণই তো দেখছিল বাবা, তা কিছুই তো করতে পারলে কই? তারপর কাছে সরে এসে কণ্ঠস্বর মৃদু স্বরে বলতে লাগলেন, ভূষণের কোনো দোষ নেই বাবা, বিনা পয়সায় টিকিচ্ছে। মহেশের তো কিছুটি নেই, দুবেলা হাঁড়ি চড়া দেয়। তবু ভূষণের আমাদের দয়া ধর্ম আছে বলে বলতে হবে। দুবেলা দেখছে, শুনছে, যতদূর সাধ্য করছে, একটা কানাকড়িও তো মহেশের কাছে পায়নি। তারপর ঢোক গিলে কণ্ঠস্বর আরও মৃদু করে বলতে লাগলেন, কাল সন্ধেবেলায় তুলসীতলায় বসে চরকার মতো সুতো তুলছি। মহেশের বউটা এসে কাঁদতে লাগলো, বলে, টাকা ধার দাও। আমার বাচ্চা কোথায় পাবো টাকা? শেষে মাগি হাতে রুলি দুটো আমার হাতে গুঁজে দিয়ে হাওয়া করে কাঁদতে লাগলো। আমার বাচ্চা নরম মন, কারুর কান্না দেখতে পারি না। বললাম, বউ চুপ কর, দেখি খুঁজে পেতে। খুঁজতে খুঁজতে দেখি লক্ষ্মীর হাঁড়িতে 5টি টাকা, সিঁদুর মাখানো, তাই দিলাম। আহা, ভারী ভালো মেয়ে মহেশের, মা দুর্গার ইচ্ছায় সেরে উঠলে বাঁচি। এই বলে 2 হাত জড়ো করে যেদিকে গ্রামের দুর্গা মন্দির অবস্থিত সেই মুখ হয়ে প্রণাম করলেন। গ্রামের এক প্রান্তে চৌধুরীদের বাড়ি। এককালে এরা গ্রামের মধ্যে বর্ধিষ্ণু ছিল, কিন্তু কালক্রমে বংশবৃদ্ধির অনুপাতে আয় বৃদ্ধি না হওয়ায় এবং ভূসম্পত্তি বহু অংশে বিভক্ত হওয়ায় এদের প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে দাঁড়িয়েছে। এখন বাড়ি থেকে ইঁট চুনো খসছে, দরজা জানলা ভেঙে পড়েছে, দেওয়ালে ফাটল থেকে গাছ গজিয়েছে। গৃহলোকী কোন দিন বিদায় নিয়েছে, আর অলক্ষ্মী আসর জমাচ্ছে। চৌধুরীদের বাড়ির সামনে এসে ডাক্তার ঘোড়া থেকে নেমে যে লোকটি তাকে পথ দেখিয়ে আনল তাকে ঘোড়াটা আগলাবার জন্য হুকুম দিলেন। চৌধুরীর বাড়ির কতগুলি যুবক ও পৌর ব্যক্তি তার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল। তারা এগিয়ে এসে ডাক্তারকে অভিবাদন করল।
ডাক্তার মাথাটা মাত্র হেলিয়ে প্রত্যাভিবাদন করে জিজ্ঞাসা করলেন, মহেশ চৌধুরীকে? সকলে একসঙ্গে একজন যুবককে দেখিয়ে দিল। যুবকটির বয়স 30-এর বেশি হবে না। দারিদ্র্যের মলিন স্পর্শে তার সুগৌর বর্ণ তামাটে হয়ে গিয়েছে, দেহ শীর্ণ ও নুব্জ। অনিবার্য বিপদের ছায়া তার মুখে যেন কালিমা লেপন করেছে। শুষ্ক মুখে সে একটু এগিয়ে এসে বলল, আগে আমি। ডাক্তার তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ে বয়স কত? মহেশ বলল, বছর 10 হবে। ডাক্তার বললেন, চলুন আপনার বাড়ি। কে একজন বলল, একটুকু বিশ্রাম। ডাক্তার রুক্ষ কণ্ঠে জবাব দিলেন, বিশ্রাম করতে এখানে আসিনি মশাই। ইটের তৈরি ফটক, কিন্তু দরজাগুলো তালি দেওয়া। ফটক পার হলে ছোট এক টুকরো উঠোন, তার একদিকে একটা খড়ের চালওয়ালা রান্নাঘর, তারই সামনে দিয়ে খড়ের নর্দমা ভ্যাট ভ্যাট করছে। উঠোনের আরেক দিকে তুলসী মঞ্চ, এবং তারই কাছে এক টুকরো মাটির ওপরে শাকসবজি উৎপাদনের চেষ্টা। একটা লাউয়ের ডগাকে সেখান থেকে নিয়ে গিয়ে রান্নাঘরের চালে তুলে দেওয়া হয়েছে। সে মনের সুখে ডাল মেলে সমস্ত চালটা ভরিয়ে দিয়েছে। আর একটু গেলে একটা ছোট্ট একটা রোয়াক, রোয়াকে উঠলেই সামনে লম্বা একটা ঘর। ভেতরটা অন্ধকার, জানলার বালাই নেই। গৃহের ব্যবহার্য ও অব্যবহার্য জিনিসপত্রের সমস্ত ঘরটা ঠাসাই হয়ে গিয়েছে। তারই মধ্যে একটু স্থান কোনো মতে বাঁচিয়ে সেখানে চাটাইয়ের ওপর মলিন শয্যা পেতে মেয়েকে শোয়ানো হয়েছে। ডাক্তারকে দেখে একটি মলিন বসনা অবগুণ্ঠিতা রমণী পাশের দরজা দিয়ে অন্য ঘরে চলে গেল। ডাক্তার ঘরে ঢুকেই নাক সেটকালেন। একটা ভ্যাপসা গন্ধ তার নাকে ঢুকল। কে একজন একটা লণ্ঠন নিয়ে আসলো। তারই আলোতে ডাক্তার রোগীর শয্যা পাশে এসে দাঁড়ালেন। মহেশ একটা ভাঙা চেয়ার আগিয়ে দিল। ডাক্তার তা প্রত্যাখ্যান করে রোগীর শয্যা পাশেই বসে পড়লেন। ছিন্ন মলিন শয্যার ওপরে শুয়ে একটি 10 বছরের মেয়ে, বৃন্তচ্যুত প্রায় পুষ্পের মতো মলিন বিবর্ণ। লেলিহান জিহ্বা দিয়ে করাল ব্যাধি যেন তার দেহের লাবণ্যকে লেহন করেছে। অস্থি চর্মসার দেহ বিছনার সাথে মিশে গিয়েছে। জীবন প্রদীপ স্থিমিত প্রায়। রুক্ষ কেশের মধ্যে শুধু তার মুখখানি একটি কোমল করকের মতো ফুটে আছে। মরণের ছায়া এখনও তাকে স্পর্শ করতে পারেনি। রোগী পরীক্ষা করে ডাক্তার মুখ গম্ভীর করলেন। প্রশ্ন করলেন, কে দেখছে? ইতিমধ্যে গ্রামের ডাক্তার ভূষণচন্দ্র এসে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। সকলে ঠেলাঠেলি করে আগিয়ে দিয়ে তাকে দেখিয়ে বলল, আগে ইনি। ডাক্তার তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কী রোগের চিকিৎসা করছেন? জবরদস্ত হাকিমের সম্মুখে সাক্ষীর মতো ভূষণ বলল, ম্যালেরিয়ার জ্বর, ফিভার মিক্সচার কুইনান দিয়েছি বিনা পয়সায়। এরকম কত রোগীর চিকিৎসা করেছেন আপনি? ভূষণ সম্মিলিত গ্রামবাসীগণের দিকে তাকিয়ে দম নিয়ে বললেন, আগে অনেক। এই তো সেদিন রায়দের পেঁচড়। ডাক্তার ধমক দিয়ে বললেন, তোমার রোগীর ফিরিস্তি শুনতে চাই না আমি। এ রোগ ম্যালেরিয়া নয়, টাইফয়েড। নাম শুনেছ কখনো? ভূষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার বাংলা চিকিৎসার বইটিতে এই রোগের নাম লেখা আছে বলে স্মরণ হল, কিন্তু এই অজপাড়া গায়ে যে এমন বিদঘুটে রোগ এসে জুটবে তা সে জানবে কি করে? মহেশের ওপর তার অত্যন্ত রাগ হতে লাগল। এদিকে তার ওষুধ ও ভিজিটের দাম 1 পয়সা দেওয়ার নাম পর্যন্ত করে না, কিন্তু চন্দ্র ডাক্তারকে ডাকবার সময় পয়সা জুটেছে, নেমো খারাপ। যে লোকগুলো তার দিকে প্যাটপ্যাট করে তাকাচ্ছিল, বুঝি 2-1 তার অবস্থা দেখে মুচকি হাসল। সে মনে মনে তার মুণ্ডপাত করতে লাগল এবং গৃহদেবতাকে স্মরণ করে বলল, হে প্রভু, এই পাষণ্ড ডাক্তারের হাত থেকে আমাদের রক্ষা করো। এর কাণ্ড জ্ঞান নেই,
এতগুলো লোকের সামনে অপমান করবে, হয়তো মেরেই বসবে। আর এই লোকগুলো যারা প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় তার ডিসপেন্সারিতে চা ও তামাক ধ্বংস করে, বিনা পয়সা ওষুধ খায়, এক বিন্দু সাহায্য তো করবেই না, বরং দাঁত বের করে হাসবে। ডাক্তার চোখ পাকিয়ে বলতে লাগলেন, এই মেয়েকে মেরে ফেলেছো তুমি, তোমাকে জেলে দেওয়া উচিত। ভূষণের পা দুটো ঠকঠক করে কাঁপতে লাগলো। ডাক্তার মহেশের দিকে তাকিয়ে বললেন, মিথ্যা ডেকেছেন আমাকে, চিকিৎসা করার কিছুই নেই। আজ রাত্রির যদি পার হয় তো কাল খবর দেবেন। এই বলে ডাক্তার উঠে পড়লেন। মহেশ ডাক্তারের 2 হাত জড়িয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, ডাক্তারবাবু। আর বলতে পারল না। ডাক্তার হাত ছাড়িয়ে বললেন, কি করব মশাই, উপায় নেই, আমার হাতের বার হয়ে গেছে। এই বলে ডাক্তার গটগট করে ভিড় ঠেলে বাইরে এসে অন্ধকারে উঠোনে দাঁড়ালেন। হঠাৎ একটা নারী মূর্তি অন্ধকারে টলতে টলতে এসে ডাক্তারের পায়ের নিচে পড়ে তার 2 পা জড়িয়ে ধরে উচ্চস্বরে কেঁদে উঠল, আমার মেয়েকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমার মেয়েকে বাঁচিয়ে দিন। তার জুতোয় মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগলেন, যাবেন না ডাক্তারবাবু, যেতে দেব না আপনাকে, আমার মেয়েকে বাঁচান, আমার মেয়ে গেলে আমি কি নিয়ে থাকবো। চন্দ্র ডাক্তার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি করবেন কিছুই বুঝতে পারলেন না। এমন অভিজ্ঞতা তার ছিল না। তিনি রোগীকে শাসন করতে পারেন, রোগীর আত্মীয় স্বজনের পিঠে চাবুকও চালাতে বাধে না তার। কিন্তু এই যে অন্তঃপুরচারিণী নারী তার সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে আসন্ন মৃত্যু সন্তানের জীবন কামনায় তার পায়ের নিচে এসে মাথা ঠুকছে, এই নিয়ে তিনি কি করবেন? তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। সান্ত্বনা দিলেন না, কাউকে ডেকে রমণীকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধও করলেন না। চুপ করে সেই বুক ফাটা মর্মভেদী কান্না শুনতে লাগলেন। সেই কান্না তার সমস্ত অন্তর্লোকে ছড়িয়ে অনুরণিত হতে লাগল। সেই কান্না তীক্ষ্ণ বর্ষা ফলকের মতো বিদ্ধ করে তার কোন তন্দ্রাগত বিস্তৃত পায়ে স্মৃতিকে জাগাতে লাগল। হঠাৎ ডাক্তারের চোখের সামনে বহুদিন আগের একটা ছবি ভেসে উঠল। তখনও তিনি সংসারে ভালো করে প্রবেশ করেননি। কল্যাণী তখন 6 মাসের। সেই সময় কল্যাণীর শক্ত অসুখ হয়েছিল। ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল। তখন তার তরুণী পত্নী নারায়ণী ঠিক এমন করে উপুর হয়ে পড়ে ঠিক এমনই বুকফাটা কান্না কেঁদেছিল। সেই ছবি অন্ধকারে যবনিকার ওপরে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে লাগল। সেই ছবি তার নিকটবর্তী হতে লাগল, পরিশেষে তার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে তাকে বিভ্রান্ত করল। মুহূর্তের মধ্যে মনে হল যেন তারই প্রিয়তমা নারায়ণী কল্যাণী জীবন কামনায় তার পায়ের নিচে লুণ্ঠিতা। তারই তীব্র ক্রন্দন অন্ধকার রাত্রির বুক ছিঁড়ে ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে উত্থিত হয়ে সুদূর তারকালোককে স্পন্দিত করছে, শুধু মুহূর্তের জন্য। তারপর ডাক্তার আত্মস্থ হলেন। মহেশকে ডেকে বললেন, মহেশবাবু, আপনার স্ত্রীকে নিয়ে যান, দেখি কি করতে পারি। এই বলে ডাক্তার ঘরের মধ্যে ফিরে গিয়ে সেই ভাঙা চেয়ারে বসলেন। জিজ্ঞাসা করলেন, এখানে কেউ ঘোড়ায় চড়তে পারে? ভূষণ এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। লুপ্তপ্রায় খ্যাতিকে পুনরুদ্ধার করার চেষ্টা করে সে এগিয়ে এসে বলল, আগে আমি পারি। আপনি পারেন? বেশ, আমার ঘোড়া নিয়ে আমার ডিসপেন্সারিতে যান, কম্পাউন্ডার এখনও সেখানে আছে। এই বলে খচখচ করে একটা কাগজে কতগুলো ওষুধের নাম লিখে দিয়ে তার হাতে দিয়ে বললেন, এই ওষুধগুলো নিয়ে আসবেন, 8 ঘন্টার মধ্যে আসা চাই। ভূষণ কৃতার্থ হয়ে গেল, বলল, আমি 15 মিনিটের মধ্যে নিয়ে আসব। এই বলে দ্রুত পদে বাহির হয়ে গেল। তারপর সমস্ত রাত্রি ধরে মৃত্যুর সাথে যেন সংগ্রাম চলতে লাগল। প্রতি মুহূর্তে মৃত্যু গগনস্পর্শী তরঙ্গ তুলে এই অসহায় ক্ষুদ্র জীবন্তরীকে গ্রাস করার চেষ্টা করতে লাগল। কিন্তু ডাক্তার সুদক্ষ নাবিকের মতো দৃঢ় অকম্পিত হস্তে হাল ধরে অক্লান্ত চেষ্টায় রাত্রি শেষে
জীর্ণ তরিটিকে খুলে উত্তীর্ণ করলেন। রোগী নিদারুণ ক্লান্তি ও অবসাদে নিদ্রা যেতে লাগল। ডাক্তার তখন মহেশকে বললেন, মহেশবাবু, আর কোনো ভয় নেই, আপনার স্ত্রীকে মেয়ের কাছে আসতে বলুন। আমি আজ উঠি, কাল এসে দেখে যাব। এই বলে ডাক্তার উঠে দাঁড়ালেন এবং ঘরের বাইরে গেলেন। মহেশও সঙ্গে সঙ্গে গেল এবং সেই ধার করা 5টা টাকা বার করে ডাক্তারকে দিতে গেল। ডাক্তার তার হাতটা ঠেলে দিয়ে একবার শুধুমাত্র মুখের দিকে তাকালেন, তারপর অন্ধকারে ঘরের বাইরে চলে গেলেন। বাড়ি ফিরে এসে ডাক্তার ডিসপেন্সারির দরজায় ধাক্কা দিতেই বিশু দরজা খুলে দিল। ঘরের একটা কোণে একটা লণ্ঠন চলছিল। ডাক্তার ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লেন। নিদারুণ ক্লান্তিতে দেহ অবসন্ন, তবু তার মনে হচ্ছিল আজ যেন তার জীবন সার্থক হয়ে গিয়েছে। বিশু জানলাগুলো খুলে দিয়ে অন্তঃপুরের মধ্যে পিসিমাকে জাগাবার জন্য চলে গেল। ডিসপেন্সারি পাশের ঘরেই বিশু ঘুমায়। ডাক্তার সেই ঘরে প্রবেশ করলেন। ঘরের এক কোণে একটা প্রদীপ জ্বলছে। তার ক্ষীণ আলোকে ডাক্তার দেখলেন পাশাপাশি 2টো খাট। একটা খাটে মলিন শয্যায় কল্যাণী নিদ্রিতা। ডাক্তার প্রদীপটা কল্যাণীর শয্যার পাশে আনলেন। কল্যাণীর শয্যায় বসে সেই আলোকে অনেকক্ষণ ধরে কল্যাণীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তার গায়ে হাত বোলাতে লাগলেন। দেখলেন সকালের যে প্রহারের চিহ্ন এখনো মিলিয়ে যায়নি। একটা তীব্র অনুশোচনা তার হৃদয়কে বিদ্ধ করতে লাগল। ডাক্তার পরম স্নেহের সাথে সে দাগগুলোতে হাত বুলোতে লাগলেন, যেন সমস্ত ব্যথা মুছে দিতে চান। তারপর কল্যাণীর নরম কোঁকড়ানো চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে অতি সন্তর্পণে তার কপালে একটি চুম্বন অঙ্কিত করলেন। বাইরে নিঃশব্দ তারকাময়ী রজনী ছাড়া ডাক্তারের এই দুর্বলতার আর কেউ সাক্ষী রইল না। এই ছিল আজকের গল্প, চন্দ্র ডাক্তার। বাড়ি সুন্দর একটি গল্প, একটি স্নেহের গল্প। গল্পটি শুধুমাত্র একটি বদমেজাজি মানুষের বদলে যাওয়ার গল্প না, এই গল্প চিরন্তন গল্প, এক বাবা মেয়ের স্নেহের গল্প। অসম্ভব সুন্দর একটি গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।